দর্শক, স্বাগত সবাইকে। আনোয়ার ইস্পাত এই সময় আমাদের প্রতি রাতে নিয়মিত টক শো সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করব। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নথি গায়েবের ঘটনাটি বেশ আলোচনার খোরাক হয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকেও একজন অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা সহ ৩ জনকে সিআইডির হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি যথেষ্ট চিন্তার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সামগ্রিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে সাম্প্রতিক মাসগুলোতে, বিশেষ করে করোনা মহামারী মোকাবেলায়। সে বিষয়টি নিয়ে আজকে আলাপ করব। টিকা দেওয়া শুরু হয়েছে স্কুল শিক্ষার্থীদের। প্রতিদিন রাজধানীতে ৩৫,০০০ শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সব শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অপেক্ষা এখন। রাজনৈতিক বিষয় নিয়ে প্রতিদিনই আলোচনা আছে। কেন্দ্রীয় নেতারা কথা বলেন, বিএনপি আওয়ামী লীগের বাকযুদ্ধ চলে। স্থানীয় আওয়ামী লীগ সতর্ক থাকলে চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটতো না, এটি বলেছেন ওবায়দুল কাদের। বিএনপি প্রসঙ্গে প্রতিদিনই তিনি কথা বলছেন। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলছেন যে নির্বাচন কমিশন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। দলের আরেকজন নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন এই সরকারের অধীনে তারা কোনো আলোচনাও করবে না। তবে ফখরুল ইসলাম এটাও বলেছেন যে ইউপি নির্বাচন চলছে, সেই ইউপি নির্বাচনে কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হতে চান তাহলে সেটা নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো বাধা নেই, এটি প্রকাশ্যে বললেন। এমনিতে এই বিষয় নিয়ে একটা ইঙ্গিত আগে থেকেও ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের রেজাল্ট বেরিয়েছে। সেই খ ইউনিটে দেখা যাচ্ছে যে ৮৩.১১% শিক্ষার্থী কৃতকার্য হতে পারেননি। কেন এই পরিস্থিতি আলাপ করব। রংপুরে পুলিশ হেফাজতে যে যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে সেটি যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছে। সরকার এ বিষয়ে কী ব্যবস্থা নিয়েছেন জানতে চেয়েছে হাইকোর্ট। আর গ্লাসগোতে চলছে COP26 বিশ্ব জলবায়ু সম্মেলন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী অংশ নিচ্ছেন। জলবায়ুর একটি তহবিল, $100 কোটি একটা তহবিল গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে 4 দফা তুলে ধরেছেন এবং জলবায়ুর দিক থেকে একটি দুর্বল অবস্থানে থাকা বাংলাদেশ বিশ্ব নেতাদের কাছে এবং উন্নত দেশগুলোর কাছে যে সহায়তা কামনা করছে এবং যে ভূমিকা কামনা করছে সেই বিষয়গুলো নিয়ে তিনি জোরালো বক্তব্য রেখেছেন। আলোচনায় যাব। শুরুতেই দুজন অতিথির সঙ্গে পরিচিত হব। রয়েছেন জনাব আরিফ জেবতিক, অনলাইন অ্যাক্টিভিস্ট, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24 সিনিয়র জার্নালিস্ট, স্বাগত আপনাদের দুজনকেই। জনাব আরিফ জেবতিক, স্বাস্থ্য মন্ত্রণালয়ে সবসময় আমরা আলোচনা করছি তাদের সাফল্য ব্যর্থতা নিয়ে, কিন্তু আবারও আলোচনা খোরাক হয়েছে এবং যে ফাইলগুলো, যে নথিগুলো গায়েব হয়েছে সেগুলো যথেষ্ট স্পর্শকাতর মনে করা হচ্ছে। সবগুলোই ক্রয় সংক্রান্ত এবং এটার সঙ্গে খোদ মন্ত্রণালয়ের ভিতরকার কিছু লোককে নেওয়া হয়েছে। আপনি কিভাবে বিশ্লেষণ করেন? স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি কিন্তু নতুন কিছু না। মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড ম্যানেজমেন্ট, আপনি যেটা বলেন সাফল্য ব্যর্থতা সেটা এক জিনিস, দুর্নীতির কিন্তু সিরিয়াস অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। অনেক সময় দেখা গেছে যে স্থানীয় হাসপাতালগুলোতে যন্ত্রপাতি কিনে দিয়ে দেওয়া হয়েছে, সেই হাসপাতাল তার সেই যন্ত্রপাতির প্রয়োজন নাই, মাঠে ময়দানে পড়ে আছে দামি দামি এক্সরে মেশিন বা অন্যান্য বড় মেশিন আমরা দেখেছি। কারণ হচ্ছে এই একটা বড় চক্র মন্ত্রণালয়ের ভিতরে কাজ করে, যেটার সাথে দুর্নীতিবাজ কর্মকর্তারা জড়িত এবং এর বাইরে যারা সরবরাহ করে সেসব ঠিকাদার বা ব্যবসায়ীরা জড়িত। এই যে নথিগুলো গায়েব হয়েছে সুস্পষ্টভাবে এর প্রতিটিতে বড় বড় দুর্নীতি আছে বলে গায়েব হয়েছে। বিশেষ করে কোভিড নিয়ন্ত্রণের কারণে সরকারের এবং আন্তর্জাতিক মহলের একটা তহবিল দেওয়া বা অনেক সময় খুব দ্রুত কাজ করতে গিয়ে অনেক কাজ হয়েছে। সেই কাজের কারণে দেখা গেছে এই ক্রয়গুলোর মধ্যে অনেক ফাঁকি ঝুঁকি বের হয়ে আসবে। আমরা দেখেছি যে 15,000 টাকার যে এই হাসপাতাল বেড হওয়ার কথা সেটা 3.5 লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে। স্টেথোস্কোপ যেটার দাম হয়তো 1,000 টাকা, এটা 60,000 টাকা দিয়ে কেনা হয়েছে। এই পরিমাণ দুর্নীতি হয়েছে, দুর্নীতির কোনো আগামাথা নেই। সুতরাং এই নথিগুলো গায়েব হবেই, কিন্তু সরকারকে সুস্পষ্ট একটা মেসেজ দিতে হবে যে দুর্নীতি হয়তো হয়ে যাবে, করে ফেলবে অনেকে, কিন্তু সেটাকে ছাড় দেওয়া হবে না। সেইটার জন্য বোধহয় আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এক। দ্বিতীয় হচ্ছে এই মন্ত্রণালয় এবং সরকারি অফিসগুলোতে ফাইল গায়েব হওয়া এবং ফাইল থাকবে ফাইলের ভিতরে কাগজ গায়েব হওয়া, এগুলো একটা অহরহ অভ্যাসে পরিণত হয়েছে। এটা যে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় ঘটছে তা না। আপনি রাজুকে যান, আপনার যদি একটা বাড়িঘর বা কিছু ডকুমেন্ট চান পাবেন না। আপনি যদি এখন ঢাকার একটা বড় ভবনের কোনো দুর্ঘটনা ঘটে তারপরে চিন্তা করেন যে এটা 14 তলা না 10 তলা ছিল অনুমোদন, রাজুকে গিয়ে হয়তো ওই ফাইলটা আপনি নাও পেতে পারেন। এগুলার পিছনে তল্লাশি দাও, খোঁজ নাও, পিয়নের পিছনে দৌড়া, হাজার হাজার টাকা খরচ করে এই হয়রানি থেকে বের হওয়ার জন্য পুরো বিষয়টাকে এখন ডিজিটালাইজেশনের ভিতরে নিয়ে আসা খুব জরুরি। সরকার অনেক জায়গায় ডিজিটালাইজেশন করেছেন, কিন্তু যতক্ষণ না সরকারি এই সবগুলা দলিলগুলোকে ডিজিটালাইজেশন করা না যাবে মানুষের হয়রানি কমবে না এবং এটা বিরাট বিপদ হয়ে দাঁড়াবে। যেমন নাজমুল
না, বিষয়টা কি স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কে উনি বলেছেন, এটা নিয়ে তো আলোচনা শেষ নাই। বিশেষ করে কোভিড মহামারীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, অযোগ্যতা, ব্যর্থতা, এই সব কিছুই অনেক বেশি সামনে এসেছে। আর স্বাস্থ্য এমন একটা খাত যেটি নিয়ে দুর্নীতির কথা আমরা সবসময় শুনি এই মহামারীর অনেক আগ থেকে। যেহেতু জনস্বাস্থ্যের ব্যাপার, মানুষের জীবনের ব্যাপার, ওরকম একটি মন্ত্রণালয়ের যেই মান হওয়ার কথা, আমি বলছি 8-10টা মন্ত্রণালয়ের চেয়ে এর মানটা একটু বেশি আশা করব, এই কারণে যেহেতু এটাতে মানুষের জীবন জড়িত, মানুষের চিকিৎসা, বেঁচে থাকা, সুস্থ থাকার ব্যাপার আছে, সেটার কোনো উন্নতি আমরা দেখছি না। অন্য অনেক রকমের উন্নতির কথা আমরা শুনছি, কিন্তু এই যে ব্যবস্থাপনার কথা যেটা বললেন আরিফ ভাই, যে কেন এখনও হাজার হাজার পৃষ্ঠার ফাইল, নথি ঘর ভর্তি করে রাখতে হবে, ডিজিটাল বাংলাদেশে কেন সব কিছু ডিজিটালাইজ করা হবে না, এবং আমি সর্বোচ্চ কী বল নিরাপত্তা বিধান করে আমি সেইগুলো কেন সংরক্ষণ করব না। আর ফাইল গায়েব তো এটা সবাই ধারণা করছে, নিশ্চয়ই এই ফাইল গায়েবের কারণে কারো লাভ বা কারো ক্ষতি আছে। লাভটাই ধারণা করা যায় যে ওই ফাইলগুলোতে কেনাকাটা সহ আরও অনেক ব্যাপার ছিল, ওগুলো গায়েব করে দিলে হয়তো কারো অপরাধ, দুর্নীতি, অনিয়ম সেটা চাপা যাবে। কিন্তু দেখেন, দুর্নীতিবাজরা প্রতিনিয়ত তাদের নানান কৌশল বদলাচ্ছে। এখন দুর্নীতি তো করছে, দুর্নীতি করে হজম করে ফেলছে, 10টার মধ্যে একটা ধরা পড়ে, তারপরেও তেমন কোনো বিচার আচার আমরা সেভাবে দেখি না, ব্যবস্থা নেওয়া হয় না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মানে A to Z সব দুর্নীতিবাজ, আপনি একেবারে পিয়ন থেকে মন্ত্রী পর্যন্ত কাউকে বাদ দিতে পারবেন না। এই ভালো মন্তব্য করলে আমাদের তাদের আবার বক্তব্য রাখার সুযোগ নেই। আমি বলছি যে কারো দুর্নীতি সামনে আসে, কারোটা সামনে আসে না, কারোটা প্রমাণিত হয়, কারোটা প্রমাণিত হয় না, কারোটা আপনার কি বলবো এই আইন আদালতের প্রক্রিয়ার মধ্যে আসে, কারোটা হয়তো আসে না। তা না হলে এখন আপনি বলছি কি যে একটা প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি যদি সৎ এবং কঠোর এবং যোগ্য এবং দক্ষ হন, তার অধীনস্থ লোকজন এত দুর্নীতিপরায়ণ হতে পারে না। আপনি দুর্নীতি করেন না, দুর্নীতি প্রশ্রয় দেন, এটা কি দুর্নীতি না? এটা কি অন্যায় না? বা আপনার অধীনে 500, 1000, 2000 মানুষ কাজ করে, যারা জনগণের সম্পদ চুরি করছে, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করছে, মানুষকে সেবা থেকে বঞ্চিত করছে, আপনি তাদের বিরুদ্ধে কঠিন কঠোর ব্যবস্থা নিলেন না, সেভাবে তদারকি করলেন না, আপনি কি দায়ী না? আপনি কি অপরাধী না? অপরাধ তো নানান ধরনের হতে পারে, সুপিরিয়র রেসপন্সিবিলিটি, নিশ্চয়ই সেই দায়িত্ব তো সবারই আছে। তো আমি বলছি কি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যত রকমের অনিয়ম দুর্নীতির খবর গণমাধ্যমে আসে বা টুকটাক ব্যবস্থা নেওয়া হয়, তার তুলনায় বাস্তবতা অনেক বেশি। হয়তো তার হিসেব আমাদের কাছে নাই, কারণ মানুষ মাত্রই আমরা জানি বাংলাদেশে যে স্বাস্থ্য খাতে দুরবস্থা। আপনি যেখানে যান, হাসপাতাল থেকে শুরু করে সব জায়গায় যে মানুষ যে কীভাবে দুর্ভোগের শিকার হয়। তো আমি বলছি কি যে এই 17টা ফাইল গায়েব হয়ে গেছে, কারা কিভাবে করেছে বলা হচ্ছে মন্ত্রণালয়ের ভিতরেই চোর, হতে পারে তারাই কেউ করেছে, সেটা একজন পিয়ন থেকে শুরু করে কর্মকর্তা যে কেউ থাকতে পারে, আমরা দেখবো কারা দায়ী হিসেবে বেরিয়েছে তদন্তে। কিন্তু আমার আশঙ্কা যেটা, শেষ বাক্য, সেটা হচ্ছে যে যদি পেছনে খুব বড় শক্তি থাকে, অনেক বড় স্বার্থান্বেষী মহল থাকে, এমন কেউ থাকে যে যাকে ধরার ছোঁয়ার ক্ষমতা বা শক্তি নাই, তখন কি পুলিশ আগাতে পারবে? জি, প্রশ্ন এটাই যে যারা নিয়েছে ফিজিক্যালি, মানে এটার মধ্যে কি এই নথি গায়েবের বিষয়টা সীমাবদ্ধ রয়েছে বলে কি আমরা মনে করি? না, তা মনেই করি না। কারণ হচ্ছে এগুলো ছোটখাটো বিষয় না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্রয়াদেশ এগুলো হাজার হাজার কোটি টাকার মামলা, এটা ওই পিয়ন চাপরাশির যে 2 টাকা 5 টাকার মামলা না। সুতরাং এটার পিছনে কেউ আছে, দীর্ঘ পরিকল্পনা হয়েছে, এবং এটা যখন দুর্নীতিটা করা হয় তখনই প্ল্যান ছিল হয়তো যে এইভাবে করে এইভাবে আমরা ট্র্যাক মুছে ফেলবো, অথবা দুর্নীতিটা এত লার্জ স্কেলে হয়েছে যেটা ডকুমেন্টই রাখা যায় না। এমনিতে কিন্তু দুর্নীতি হয়, ক্রয়াদেশে বিভিন্ন কারণে দুর্নীতি হতে পারে, সরকারের সব ডিপার্টমেন্টেই হতে পারে, সেগুলো তো ফাইলে থাকে। ফাইলে হয়তো 5 টাকার কাপ 15 টাকা দিয়ে কিনেছে, কিন্তু 15 টাকার রেট দেখিয়ে দিয়ে দিয়েছে, সেটা ফাইলে থাকে। 5 টাকার কাপ যদি 5000 টাকা দিয়ে কেনা হয় অথবা 5 টাকার কাপটা যদি নাই কেনা হয়, বিল নিয়ে নেওয়া হয়, এই ধরনের বড় দুর্নীতি, পর্দা বালিশ কাণ্ডের কথা তো আমরা জানি, পর্দা বালিশ কাণ্ডের মতো। আমার ধারণা এটা হাজার হাজার কোটি টাকার কিছু দুর্নীতি এগুলোর মধ্য থেকে উন্মোচিত হতো, এবং যার কারণে
কিন্তু আপনি কি আমি এটা মনে করতে পারি না যে এটা ডিজিটালাইজড আছে এই ইনফরমেশনসগুলো, যাতে ইঙ্গিত একদম এইটা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয় থেকে মানে পরিষ্কার করে বলা হবে না, ইঙ্গিতগুলা কিন্তু এক ধরনের হয় কি, এই যে তদন্ত কমিটি গঠন করার মতো। এই মুহূর্তে জনক্ষোভ আছে, এই মুহূর্তে আপনি আমি প্রশ্ন করছি, আলোচনা করছি, বললাম আমাদের কাছে আছে, তো আমরা ঠান্ডা হয়ে গেলাম যে ঠিক আছে, ফাইল গেলে কাগজের ফাইল গেছে, ডিজিটালাইজেশন আছে কিনা না আপনি নিজেই বলেন। দেখেন, আপনি বলছেন ইঙ্গিত দিয়েছেন, ইঙ্গিত দিবেন কেন? আপনি রাষ্ট্রের 17টা গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে গেল আপনার সরকারি এই হেফাজতের মধ্যে থেকে, আপনি পরিষ্কার বলবেন যে এটার আমার ফটোকপি আছে, ডিজিটালাইজড করা আছে, অথবা আমার বাসায় এক কপি আছে, বা অথবা আমার ওই অধিদপ্তরের মধ্যে আরেক কপি আছে। ইঙ্গিত দিবেন কেন? ইঙ্গিত দেওয়াটাও কিন্তু ইঙ্গিতময়। এটা হচ্ছে খুব তাৎক্ষণিকভাবে প্রশমন করা, আলোচনাকে থামিয়ে এবং স্থিমিত করে দেওয়া। তারপরে শুরু হয় 3 সদস্যের 5 সদস্যের কিছু কমিটি, 3 মাসের মধ্যে রিপোর্ট, আমরা কেউ আর ফলো আপ করি না। তারপরে যদি আপনি ফলো আপ করেন 3 মাসেরটা, তবে এটা কি একটা ভালো দিক যে মিনিস্ট্রি নিজেই বিষয়টা পুলিশকে ইনফর্ম করেছে? আমার কাছে আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি, কারণ হচ্ছে এবং গ্রেফতার হচ্ছে পুলিশ চাপিয়ে রাখতে পারতো। রাইট। আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এই সদিচ্ছাকে আমি যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই যে তারা এটা ইনফর্ম করেছেন, এবং পুলিশও এখন পর্যন্ত যে তৎপরতা দেখাচ্ছে আমার কাছে সন্তোষজনকই মনে হচ্ছে। কিন্তু কোইন্সিডেন্টালি আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে ওনারা তো জানিয়েছেন যে না, এটা চুরি হয়েছে, গায়েব হয়েছে। ডিজিটালি তথ্য যদি সংরক্ষণ করা থাকে তাহলে ভালো, এটা প্রতিকার পাওয়া যাবে। আমাদের সেন্ট্রাল ব্যাংকে যখন এই যে $100 মিলিয়ন জন্য সাইফন্ড হয়ে গেল, তখন তো এটা কিন্তু চেপে রাখা হয়েছিল। ইভেনচুয়ালি যে আমরা দেখলাম যে গভর্নর অ্যান্ড আদার পরে এটার দায়িত্ব স্বীকার করলেন। তো না, এখন ফাইল চুরি হওয়ার কথা চেপে না রেখে জানিয়ে দিয়েছে, এটাকে আপনি ভালো বলতে পারেন। কিন্তু আপনার কাছে রাখা ছিল, দায়িত্ব আপনার ছিল, আপনি এর কাস্টোডিয়ান, আর আপনি বলতেছেন যে চুরি হয়ে গেছে। এটা তো আপনার লজ্জা পাওয়া উচিত। আমি বলতে চাচ্ছি যে ধামাচাপাটা না দিয়ে যে আলাপের মানে জিনিসটা পুলিশকে ইনফর্ম করা হয়েছে সেটা ভালো, কিন্তু এর মানে আপনার রেসপন্সিবিলিটি থেকে আপনার দায়ভার আপনি বাদ দেবার কোনো সুযোগ নেই। একটা মন্ত্রণালয় তো অনেক গুরুত্বপূর্ণ জায়গা, সুরক্ষিত থাকবে, সংরক্ষিত একটা এলাকা, নিরাপত্তা, আরো অনেক কিছু ব্যাপার। তার মানে হচ্ছে যে আপনি যাদের নিয়ে কাজ করেন তারাই চোর, যেই হোক সে। তাহলে ঘরের ভিতরে চোর আছে এরকম লোকদের নিয়ে আপনি কাজ করেন, এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে আপনারা বলছেন যে পুলিশ এখন পর্যন্ত যা করছে দেখে সন্তোষজনক মনে হচ্ছে। আমি কিন্তু এটুকু নিয়ে সন্তুষ্ট না, কারণ আমরা সব ঘটনার ক্ষেত্রে দেখি শুরুতে কিন্তু অনেক তোড়জোড়, সরকারের দিক থেকে অনেক হম্বিতম্বি, পুলিশ, র্যাব, তারপরে গোয়েন্দা, অনেক তৎপরতা শুরু হয়ে যায়, বড় বড় খবর হয়, ব্রিফিং হয়, এই করেঙ্গা সেই করেঙ্গা, কদিন পরে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। আমি বলছি যে এই শুরুটাতে আমি আশান্বিত হতে পারছি না। না, আমরা ফলো আপ করি না, ঘটনা চলে না, এই জন্য ফলো আপ করি না। আর যদি বলে যে চলে, যে না এটাই আমাকে বারবার বলতে হবে, তাহলে হাজার হাজার ঘটনার পেছনে আমাদের লেগে থাকতে হবে, নতুন ঘটনা কভার করতে পারবো না। একটু রাজনৈতিক আলোচনায় যাই। আপনারা খুবই কিন অবজারভার, খোঁজখবর সবই রাখেন। কিছু মজার ঘটনা, যেমন স্টেটমেন্টসগুলোই কিন্তু খুব মজার। যেমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছে, এটা বেশ কিছুদিন ধরে মিডিয়াতে আসছে। খবর হচ্ছে এখন দ্বিতীয় দফাতেও একই ঘটনা, তৃতীয় দফাতেও হয়তো একই ঘটনায় ঘটবে। তখন আর দেখলেন যে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি রেসপন্ড করলেন, বললেন যে না, এইভাবে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে এইভাবে একতরফাভাবে জয়ী হওয়ার বিষয়টা এক ধরনের অপকর্ম বা অপকৌশল, এটা সমালোচনা করছেন। আবার বলছেন যে চৌমুহনীতে যে হামলার ঘটনা ঘটেছে সেটা যদি আওয়ামী লীগের লোকরা যদি সতর্ক থাকতো তাহলে এই ঘটনা, এই অপ্রীতিকর ঘটনা এড়ানো যেত, এই টাইপের। আবার বিএনপি আলোচনা করছে যে না, আমরা নির্বাচন বা ইলেকশন কমিশন নিয়ে কোনো আলোচনারই কোনো আগ্রহ নেই, কোনো আলোচনায় আমরা বসবো না। এই যে মানে রেটরিক অ্যান্ড পলিটিক্যাল স্টেটমেন্টস, এটার মানে এটা লক্ষ্যটা কি, সামনে রেখে তারা এই প্রতিদিন এই আলোচনাগুলো কথাগুলো বলছে? শীতের আমেজ, প্রথমে শীতের আমেজ হলে একটু আন্দোলন, রাজনীতিটা একটু চাঙ্গা হয়। নভেম্বর ঢুকে গেছে, সুতরাং এই আলাপগুলো চলতেই থাকবে বৃষ্টি আসা পর্যন্ত। এক, দ্বিতীয় হচ্ছে জাতীয় একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে, এবং জাতীয় নির্বাচনও অনেকেই মানে ধারণা করছেন হয়তো নির্ধারিত সময়ের কিছু আগেও হয়ে যেতে পারে। এর একটা প্রস্তুতি থেকে রাজনৈতিক আলাপ আলোচনা শুরু হচ্ছে এবং হবে। দ্বিতীয় যেটা হচ্ছে, ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন যে চৌমুহনীতে কেন, গোটা বাংলাদেশেই তো আওয়ামী লীগ সতর্ক থাকলে এই ঘটনা কতটুকু হতে পারতো না পারতো, এটা মানে অনেক আলাপের অবকাশ আছে। বাস্তবে হচ্ছে তৃণমূলে এখন এককভাবে রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগরাই চালান, ওনারাই চালান, ছাত্রলীগ, যুবলীগ সবাই চালান। ওনারা যদি যথেষ্ট সতর্ক থাকতেন হয়তো এটা একেবারে মানে বাদ দিয়ে দেওয়া যেত না, কিন্তু অনেক ঘটনা কমিয়ে আনা যেত। এক, এবং অনেক জায়গায় হয়তো সতর্ক ছিলেন বলে আরো বাড়ে নাই, সেটাও হতে পারে।
এই ঘটনাগুলোর সাথে তো সরাসরি, কারণ হচ্ছে স্থানীয়ভাবে যারাই মাসলম্যান, যারাই এইসব অপকর্ম করে, তাদের কোনো দল নাই, কিন্তু তারা সবসময় সরকারি দল। এদের আদর্শগত কোনো কিছু নাই, কিন্তু এরা সবসময় সরকারি দলের ছায়া থাকে, অথবা কোনো না কোনো নেতার কোনো কোনো দল উপদল মানে মাসলম্যান হিসাবে কাজ করে। সতর্কতা থাকলে অবশ্যই এটা আরো অনেক কমিয়ে আনা যেত। জি, বিষয়টা হলো কি যে এই যে ইউপি নির্বাচন নিয়ে সহিংসতা, মারামারি, বিদ্রোহী প্রার্থী, নিজেদের মধ্যে অন্তর্কন্দল, তাতে করে মারামারি, হানাহানি, খুনাখুনি পর্যন্ত হচ্ছে, এই নির্বাচন থেকে আসলে দেশ জাতি কি পাচ্ছে? এখন নির্বাচন ব্যবস্থা বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে জনপ্রতিনিধি নির্বাচনের উদ্দেশ্য যদি থাকে, বেশিরভাগ মানুষের পছন্দের লোকজন ওখানে বসবে এবং তারা জনগণের জন্য কাজ করবে। সেই উদ্দেশ্যের কোনোটাই তো সাধিত হচ্ছে না। এক হচ্ছে একতরফা নির্বাচন হচ্ছে, বিএনপি সহ অনেকগুলো দল আসছে না। আওয়ামী লীগ নিজের নিজের নির্বাচন করছে, বলতে পারে হ্যাঁ সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, আমরা আইন অনুযায়ী কাজটা করছি, কেউ না আসলে আমরা কি করবো, ঠিক আছে, নিজেরা করছেন, তারপরে আবার কেন মারামারি? এটা তো সবই বিনা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা, অথবা ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা। যে হারে বিনা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তার চেয়ে অনেক বেশি হওয়ার কথা। কিন্তু আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপরীতে যেহেতু আওয়ামী লীগেরই অন্য কেউ দাঁড়াচ্ছে, যাদেরকে আমরা বিদ্রোহী প্রার্থী বলছি, সেই কারণে প্রতিদ্বন্দ্বিতা কোথাও কোথাও হচ্ছে। এবং প্রথম দফায় কিন্তু অন্তত এটুকু বলা গেছে, অনেক জায়গায় একটা নির্বাচনের চেহারা দাঁড়িয়েছে, আওয়ামী লীগের বৈধ প্রার্থী আর অবৈধ প্রার্থী বা বিদ্রোহী প্রার্থী। ফলে দুজন ভালো প্রার্থীর মধ্যে আমরা প্রতিযোগিতা দেখেছি, তার মধ্যে একটা নির্বাচনী চেহারা, ভাব, আমেজ তৈরি হয়েছিল। এখন যখন আপনি বলছেন যে না বিদ্রোহী প্রার্থী দাঁড়ানো যাবে না, ব্যবস্থা নেবেন, নিজেরা মারামারি করে বেআইনিভাবে মনোনয়ন প্রত্যাহার করে আপনি শুধু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত নিশ্চিত করার চেষ্টা করছেন, মানে আপনি কত আরাম চাচ্ছেন। প্রথম কথা হচ্ছে কি যে আমার কোনো বিপক্ষ নাই, আমি বিপক্ষ নাই করে দিলাম রাজনীতিতে। আচ্ছা, তারপরে নিজেদের মধ্যে আবার বিপক্ষ আসছে, ওরে নাই করে দিলাম, তারপরে আমি একলা দাঁড়ালাম। তাহলে এটা কি নির্বাচন বলা যায়? বা এটা কি মানে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা? মানুষের জনপ্রতিনিধি বেছে নেওয়ার কোনো সুযোগ থাকছে? তার মানে হচ্ছে যে একটি দল একটা মানুষকে ঠিক করছে, তিনি গিয়ে বসে যাচ্ছেন শুধু একটা তথাকথিত নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে। তার চেয়ে ভালো এই নির্বাচনের নামে যে হানাহানি হচ্ছে, পয়সা খরচ হচ্ছে, রাজনীতি হচ্ছে, কথা হচ্ছে, কিছু লোক বঞ্চিত হচ্ছে, মানুষ হতাশ হচ্ছে, তার চেয়ে ভালো ভাই নির্বাচনী ব্যবস্থারই দরকার নাই। প্রত্যেক উপজেলায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক জেলায় ভাই সরকার লোক নিয়োগ করে দেবে, প্রশাসক নিয়োগ করে দেবে, সেটা দলের লোকও হতে পারে। তো আমাকে হচ্ছে কি নির্বাচনী ব্যবস্থার ফলাফলটা যেহেতু আলটিমেটলি গিয়ে ওখানেই দাঁড়াচ্ছে, তাহলে এই পুরো আয়োজনের তো দরকার নাই। অর্থ বাঁচবে, কষ্ট বাঁচবে, মানুষও দুর্ভোগ থেকে বাঁচবে, তার চেয়ে ভালো লোকজন বসায়। কোনো উত্তরণের কি উপায়? উত্তরণের প্রথম, আমি স্থানীয় সরকারের দলীয় নির্বাচনের পক্ষে নই। আমরা ছোটবেলা থেকেই দেখেছি, আগে যেটা হতো ইউনিয়ন পরিষদগুলোতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা চেয়ারম্যান মেম্বার পদে মানে প্রতিদ্বন্দ্বিতা করতেন, এবং তারা সকলেই প্রায় দল নিরপেক্ষ ছিলেন। মাফ করবেন, একেবারে তৃণমূলে এইভাবে রাজনীতির বিষ বাষ্প আমি যদি বলি ঢুকে নাই, এত পোলারাইজেশন হয় নাই। এখন একটা মসজিদ কমিটি করার আগে সে আওয়ামী লীগের লোক না বিএনপির লোক, একটা বাজার কমিটি, মানে একটা ছোট ক্রীড়া সংস্থা আমি আমার গ্রামে দেখেছি। এই কারণে আমার কাছে মনে হয় এখান থেকে যদি সরিয়ে আনতে পারতাম তৃণমূলে আমরা কিছু, এটা তো স্থানীয় সরকার দেখার বিষয়, মানে এটা বিশাল কোনো ব্যাপার না, কিন্তু একটা ইউনিয়নের ভিতরে একটু বিচার আচার, একটু শান্তি শৃঙ্খলা, একটু উন্নয়ন, এটাকে দলীয় রাজনীতি থেকে, নৌকা ধানের শীষ, দাড়িপাল্লা, লাঙ্গল থেকে বের করে আনাটা ভালো হবে। তাহলে আগে যে জিনিসটা হতো, স্থানীয় একজন, আমি নিজে আমার গ্রামে দেখেছি, একজন স্কুল শিক্ষক দাঁড়িয়েছেন, উনি চেয়ারম্যান হয়েছেন, একজন পোস্টমাস্টার সাহেব রিটায়ারমেন্টে গেছেন, উনি হয়েছেন, বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, এবং তাদের সামাজিক মর্যাদা থাকার কারণে সেই তৃণমূলে একটা সামাজিক মর্যাদা ছিল, তারা দুর্নীতি বিরোধী ছিলেন, তারা মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতেন, এলাকার ছেলেপেলেরা কেমন। এখন কি হচ্ছে, এখন যে যত বড় মাস্তান, যার হাতে এমপি সাহেব আছেন, ওই যে আমি এখন আপনি জহির ভাই যত ভালো লোক হন, আপনার ইউনিয়নে সবাই আপনারা চাক, আপনি তো নির্বাচিত হতে পারবেন না অ্যাজ লং এজ আপনি এমপি সাহেবরে বা মন্ত্রী সাহেবরে বা কোনো একটা লাঠি শোটার সাথে লোক না। তাহলে সেটা হইতে হলে তো আবার আপনি খারাপ লোক হইতে হবে, ভালো লোকের তো এখানে জায়গা নাই। সো আমি যে নাজমুল ভাই বলছি এটা খারাপ কথা না, কিন্তু হয় আপনি নির্বাচন বানান, সবার একটা প্রতিদ্বন্দ্বিতা, ফেয়ার চান্স দেন, আদারওয়াইজ আপনি তো নির্বাচন করব না। আমি যদি আমার ওয়ার্ডেই মনে করি যে প্রচুর লোক, আমার জনপ্রিয়তা আছে, আমার চান্স আছে, আমি জানি অ্যাজ লং এজ আমার কাছে ওই মার্কা নাই বা আমি ওই পৃষ্ঠপোষকতা পাবো না, ভাই আমাকে তো মেরে ধরে বাদ দিয়ে দিবে। নির্বাচনটাকে আমরা এই পর্যায়ে যদি নিয়ে যাই খুব সমস্যা, এবং এটা শুধু ইউনিয়নে হচ্ছে তা না, ব্যবসায়ী সংগঠনগুলো দেখেন, সামাজিক সংগঠনগুলো দেখেন, সব জায়গায় এক ধরনের নির্বাচনকে বন্ধ করে চেপে রাখা, অমুকের মনোনীত সাপোর্টেড, এই কালচারটা শুরু হয়ে গেছে। যেহেতু এটা জাতীয় রাজনীতিরই একটা ধারাবাহিকতা এখানে আসছে,
এই পুরো প্রসেসটা যদি আমরা এইভাবে রেখে দিই একটা দমবন্ধ অবস্থার দিকে যাচ্ছে এবং এটা খুব বিপজ্জনক। তৃণমূলের চিত্রটা এরকম হলে তাহলে কেন্দ্রে যে আলোচনাগুলো আসছে, যেমন ইলেকশন কমিশন রিকনস্টিটিউট হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে, সেটাও তো একটা বিরাট আলোচনা বিষয়। আবার বিএনপি বলছে এই আলোচনা কোনো আগ্রহী নেই। না, আগ্রহ তো থাকতে হবে, তা না হলে পরের নির্বাচনে কি করে ওনারা অংশ নেবেন। বিষয়টা হলো কি যে রাজনৈতিক সরকার না তত্ত্বাবধায়ক সরকার, এই কমিশন না সেই কমিশন, অনেক বিতর্ক হতে পারে। আমি একটা কথা প্রায়ই বলি, আমি মনে করি সরকারে যারাই থাকুক না কেন, যদি নির্বাচন কমিশনটা ভালো হয়, কমিশনে যারা সদস্য হবেন, প্রধান হবেন, তারা যদি ভালো হন, ভালো বলতে আমি বলছি যে তাদের অঙ্গীকার থাকবে, তাদের সততা থাকবে, তাদের সৎ সাহস থাকবে, তাদের ব্যক্তিত্ব থাকবে এবং সাংবিধানিক ক্ষমতা পুরোপুরি ব্যবহার করার মতো ইচ্ছা থাকবে, তাহলে একটা কমিশন সরকারে যারাই থাকুক না কেন ভালো নির্বাচন করতে পারবে। কিন্তু এখন আপনি বলবেন যে সরকার সহযোগিতা না করলে কিভাবে করবে, তখন তারা তাদের কর্তৃত্ব যে হানি হচ্ছে, তারা যে ভালো নির্বাচন করতে পারছে না, এটা জাতির সামনে এসে প্রকাশ করে এটা করেও কি তারা স্বস্তিতে থাকবে? না, স্বস্তিতে থাকবে না। আমি বলছি যে তখন সরকার একটা চাপে থাকবে যে কমিশনের অনেক ক্ষমতা আছে, সেটা তারা প্রয়োগ করবে, আমরা যা খুশি করতে পারবো না, চাপ দিতে পারবো না। কিন্তু এই আলোচনা যখন করছেন তখন তো অনেকে বলে যে মাহবুব তালুকদার এত সমালোচনা করে, সে ইচ্ছা করলে পদত্যাগ করতে পারতো, কিন্তু তো অনেকে বলে যে না, পদত্যাগ কোনো সমাধান নাই, ভেতরে থেকে ফাইট করতে হবে। হোয়াট ইজ দ্য রাইট কোর্স? না, আমি বলছি কি যে আমি যেরকম কমিশনের কথা বলছি, এবং কমিশনের তো দোষ না, আইন কানুন সাংবিধানিক ব্যবস্থার কোনো দোষ না, মানুষগুলোর দোষ। আপনি বলেন যে স্বাধীনতা 50 বছরে যতগুলো নির্বাচন কমিশন আমরা দেখেছি, 2-4-5টা ছাড়া আপনি বলতে পারবেন না যে সেরকম কোনো ভালো কমিশন ছিল এবং তারা ভালো কোনো নির্বাচন নিশ্চিত করতে পেরেছে। এখন রাজনৈতিক না অরাজনৈতিক সরকারের অধীনে সেটি অন্য বিতর্ক, এবং সেই বিতর্কের সুরাহা হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অরাজনৈতিক সরকার বা এই যে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, ওইরকম একটা সরকার ব্যবস্থা 3 মাসের জন্য থাকবে দেশে, বা 3 মাসেরটা গিয়ে 2 বছরে গড়াবে, এটা আমি চাই না। রাজনৈতিক সরকারের কর্তৃত্ব কমিয়ে দেন আপনি, রুটিন কাজ করবে তারা, পরিসর ছোট হয়ে আসবে, ক্যাবিনেট ছোট হবে, এবং যেটি 2014 সালে যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাব করেছিলেন যে বিরোধী দলকেও সেই নির্বাচনকালীন সরকারের অংশীদার করা, তাহলে তো একটা ভারসাম্য হতো, হয় না? আমি বলছি যে এরকম ভাবে হতে পারে, কিন্তু বিএনপি যেভাবে এখন বলছে যে তত্ত্বাবধায়ক ছাড়া কিছুই হবে না, এই কমিশন মানি না, এই সরকার মানি না, সেটাও যেমন হবে না, আবার আওয়ামী লীগ 14-18 মতো আমরা খালি নিজে নির্বাচন করব, সেটাও হবে না। দেখি আমরা 23-24 কি হয়। জি, হবেই না তাও আবার বলা যাচ্ছে না, রাজনীতিতে শেষ কথা বলে আসলে কিছু নাই। মূল যে বিষয়টা হচ্ছে, রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে, নির্বাচন কমিশনে আপনি কারে বসালেন না বসালেন খুব একটা তফাৎ হবে না। আমি বিএনপির সাথে এখানে মোটামুটি একমত যে নির্বাচন কমিশন আসলে আলোচনার ইম্পর্টেন্ট বিষয় না। নির্বাচনের আইন কানুন সবই আছে, আপনি যে কথাটা একটু আগে ইঙ্গিত করেছিলেন, যদি জনপ্রশাসন যাদের মাধ্যমে আপনি আইনটা প্রয়োগ করবেন তারা যদি সঠিক না হন তাহলে পারবেন না। আমার তো আইন আছে, চুরি করলে তাকে গ্রেফতার করতে হবে। এখন আমি এখান থেকে বললাম গ্রেফতার করো, গাইবান্ধার যিনি পুলিশ উনি গ্রেফতার করলেন না, গড়িমসি করলেন বা চোর ধরে ছেড়ে দিলেন একজন। তো এইটা এককভাবে আমার পক্ষে সম্ভব না। যেহেতু একটা রাজনৈতিক সরকার তখন ক্ষমতায় থাকবে, তাদের তো কিছু হোল্ড থাকবেই, এবং যারা জনপ্রশাসনে আছেন, যারা দলীয়ভাবে কোনো না কোনোভাবে অ্যালাইন, তারা ভাবেন যে নির্বাচন কমিশন তো 15 দিন পরে শেষ, আমাকে তো চাকরি করতে হবে। ওই মেসেজটা তাদের জন্য স্বস্তিকর নয়। সুতরাং রাজনৈতিক সদিচ্ছার জায়গাটা যেতে হবে, এবং এইটা যেহেতু সরকারে আওয়ামী লীগ আছেন, তাদেরকেই এটা দায়িত্ব নিতে হবে, তাদেরকেই অ্যাসিওর করতে হবে যে না, আমরা খুব সঠিকভাবে নির্বাচন করার ব্যাপারে তাদের আচার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ, তাদের সদিচ্ছাটা যখন প্রমাণিত হবে, তখন অন্যদের উপরে চাপ দেওয়া যাবে যে না, তুমি বিএনপি নির্বাচনে না এসে বাইরে বসে কথা বলো, কি মিয়া মানে আসেন, বা অমুক দল আপনারা কিভাবে বুঝলেন। এইটা এখন পর্যন্ত গত ইতিহাসের কারণে ঠিক নিশ্চিত জায়গায় নয়। এর বাইরে ধরেন বিএনপিকে আমরা ধরে নিচ্ছি বড় দল, সেই বড় দলের আবার এখন যে সরকারের একই সাথে শেয়ার্ড হয়ে আসা, সেটা আবার সাংবিধানিকভাবে চ্যালেঞ্জ। যেটা এই প্রস্তাবটা যখন শেখ হাসিনা দিয়েছিলেন তখন কিন্তু ইনারা সংসদে প্রতিনিধিত্ব করতেন। আজকে বিএনপি আর আমি যদি আমার একটা দল বানাই, বা ধরেন এখানে আমরা এখন একটা দল বানিয়ে এলাম 3 জন মিলে, দুইটার মধ্যে কোনো তফাৎ আপনি সাংবিধানিকভাবে দেখাতে পারেন। উনারা সংসদে নেই, আমরাও নাই, তো উনারা মন্ত্রী হতে পারলে আমারও তো 3 জন দিতে হবে। এইগুলো জটিলতা আছে, তো জটিলতা দিয়ে তো আসলে দেশ চলবে না। আলাপ আলোচনাটা এখন থেকে শুরু করতে হবে, খোলা মন নিয়ে শুরু করতে হবে। যদি সেটা করা যায় তাহলে হয়তো এই নির্বাচনটা ফলপ্রসূ হবে, আর যদি সেটা না হয় তাহলে শেষ পর্যন্ত গরিব মানুষরা ভুগবে, দেশ অশান্তির দিকে যাবে, যেটা কারোই কাম্য। একটা মিনিট বলি, সেটা হচ্ছে যে জাতীয় সংসদে যদি সদস্য হন
যে কাউকে প্রধানমন্ত্রী ক্যাবিনেটে অন্তর্ভুক্ত করতে পারেন। এখানে দলের পরিচয় কিন্তু বড় কথা না, বা 5 জন আছি না 100 জন আছি সেটাও অনুপাতে হারে হওয়ার কথা না। ফলে বিএনপি যে 5-6 জন আছে তাদের প্রত্যেককে কিন্তু এইটা একটা বিরতির সময় হয়েছে। তারপরে বলি, এইটা কি এই বাস্তবতা কি মনে করার কোনো কারণ আছে যে সরকার যে 14 কথা বলেন বা 18 নির্বাচনের কথা বলছেন, ঠিক একই রকম ভাবে আরেকটা নির্বাচনের 14-18 পুনরাবৃত্তি আমার মনে হয় না হবে। দুটো কারণে হবে না। একটা হচ্ছে যে মানুষ তো পরপর দুটো খারাপ নির্বাচন দেখলো, অতিষ্ঠ, বিরোধী দল কিছুই করতে পারে না, কিন্তু মানুষ তো হতাশ হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে যারা কোনো বিকল্প বা মানে বেলাইনে চলে, বারবার একই লাইনে চলে না, দুবার হয়েছে তো এবার অন্য লাইন হয়তো আসবে। আর সবচেয়ে বড় কথা, আমরা রাজনৈতিক সদিচ্ছা বলছি, সরকারি দল, বিরোধী দল, বিএনপি, আওয়ামী লীগ, উমুক তুমুক মেলা কিছু আমরা বলছি, সব কিছু কি তাদের উপর নির্ভর করে? এর বাইরে কি কিছু নাই? অন্য কোনো শক্তির ইচ্ছা অনিচ্ছার ব্যাপার নাই? অন্য কোনো ধরনের খেলাধুলা কি এখানে চলে না? ফলে ওইটাও কিন্তু একটা বড় চিন্তার জায়গা যে আগামী নির্বাচনটা কিভাবে হবে, কারা থাকবে কারা থাকবে না। কি ইঙ্গিত করছেন? সেটা যাই ইঙ্গিত করে থাকুন, পুরোটাই কিন্তু একটা প্যাকেজ। মানে রাজনৈতিক দলের সদিচ্ছা কিন্তু ওয়ান ফাইন মর্নিং সকাল ঘুম থেকে উঠে সদিচ্ছাটা হবে না, এটা অনেকগুলো ফ্যাক্টর থাকে। সেই ফ্যাক্টরগুলো আন্তর্জাতিক সম্পর্কের বিষয় আছে, আভ্যন্তরীণ অনেক ধরনের চাপ তৈরি হয় যারা রাজনীতিতে। প্রাইম মিনিস্টার কিন্তু কয়েকদিন আগে বলেছেন যে দেশ বিক্রির প্রসঙ্গটি এনেছেন আবার নতুন করে, যে দেশ বিক্রি করতে চাননি বলে তিনি আগে ক্ষমতায় আসতে পারেননি, সামনেও তিনি এটা করবেন না। না, সেটা তো আমরা কখনোই প্রত্যাশা করি না যে আন্তর্জাতিক এমন কোনো মানে চাপ তৈরি হবে আমাদের কোনো রাজনৈতিক দলের উপর, সেটা কোনোভাবেই নির্বাচন প্রসেস বা কোনো জায়গায় সিদ্ধান্ত গ্রহণে সেটা অ্যাকসেপ্টেবল না। কিন্তু আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার একটা বিষয় আছে, সেই গ্রহণযোগ্যতা নিজের মুখ রক্ষা করার একটা বিষয় আছে। তারপরে আভ্যন্তরীণও কিছু চাপ, যেটা নাজমুল ভাই বললেন যে সবাই যে রাজনীতি সরাসরি করেন, আমি আপনি তো রাজনীতি করি না, কিন্তু আমাদের সকলেরই তো এক ধরনের ভয়েস আছে। সবগুলাকে সমন্বয় করেই কিন্তু ওই রাজনৈতিক সদিচ্ছার জন্ম হয়। শুধুমাত্র একদিন ঘুম থেকে উঠেই রাজনৈতিক সদিচ্ছা হয় না। একটা বিরোধী সময় আমি বলছি কি, দেশ বিক্রি কিন্তু একেবারে দলিল দিয়া দিলাম তা না। যদি স্বার্থ বিক্রি বলেন, আমরা কি স্বার্থ বিক্রি করছি না? স্বার্থ ছেড়ে দিচ্ছি না অনেক দিক থেকে। রাজনৈতিক আলোচনা আর একটু করতে পারতাম, কিন্তু একটু রংপুরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে আলাপ করতে চাই এবং হাইকোর্ট সরকারের কাছে জানতে যাচ্ছে, এই যে হেফাজতে মৃত্যু বা পুলিশের অনেক ক্ষেত্রে অ্যাক্সেস হচ্ছে, আবার দেখেন যে অ্যাংরি মব সেখানে যে থানায় আক্রমণ করেছে, এই বিষয়গুলো কিন্তু মানে দীর্ঘদিন ধরে এগুলো চলে আসছে। মানে হাউ টু ডিল ইট। না, এটা পুরনো সমস্যা, অনেক ঘটনায় ঘটেছে এবং সব ঘটনা সেভাবে আলোচিত হয় না, বা সব ঘটনার ক্ষেত্রে একেবারে সর্বোচ্চ আদালত জড়িত হয় না। কিন্তু যখনই আমরা দেখি সর্বোচ্চ আদালতের নজরে আনা হয় বা তারা স্বপ্রণোদিত হয়ে কোনো কিছু বলেন, সেটার একটা পর্যায় পর্যন্ত সুরাহা হয়, কিন্তু দুঃখজনক হচ্ছে যে বন্ধ হয় না। এখন পুলিশ যখন কাউকে ধরেন, সেই ধরার শুরু থেকে একেবারে পুরো বিচার প্রক্রিয়া পর্যন্ত, বা যতখানি পুলিশের ভূমিকা, আমি যদি বলি যে একেবারে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত, তদন্ত পর্যন্ত, চার্জশিট পর্যন্ত, সেই জায়গাটায় পুলিশের আচরণ কি হবে, আইন কানুন কতটুকু তারা মেনে চলবেন, নাগরিকের অধিকার, অভিযুক্ত হলেই সে অপরাধী হয়ে যাচ্ছে না, এই বিষয়গুলো যে পুলিশ জানে না, বোঝে না তা না। আসলে নির্ভর করে, পুলিশের তো একটা সংস্কৃতি অপসংস্কৃতি যাই বলি সেটা আছে, এবং পুলিশ বিভাগের সর্বোচ্চ পর্যায় থেকে যখন প্রতিনিয়ত এই বিষয়গুলো সম্পর্কে বিভাগের প্রতিটি সদস্যকে, কর্মীকে বলা এবং বোঝানো হবে তাদের কি বলবে আইনি সীমারেখাগুলো এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো, এবং নিজের উপর যখন এরকমটা আসবে তখন কীরকম লাগবে তাদের, সেইভাবে যদি পার্সোনালাইজ করা হয়, তাদেরকে মোটিভেট করা যায়, তাহলে আমার মনে হয় তাদের এই আচরণগুলো কিছুটা পরিবর্তন হতে পারে। জি, সিলেটে তো আমাদের যে কাস্টোডিয়াল রায়হানের কাস্টোডিয়াল ডেথের কথা আমরা জানি, মানে এরকম ঘটনা কিন্তু ঘটছেই। তো এই ঘটলে এটা তো একটা কি বলবো, যে একটা দৃষ্টান্তমূলক কিছু একটা মানুষের কাছে কনভিন্সিং একটা যদি উদাহরণ থাকে, তাহলে হয়তো এই ঘটনাগুলোর রেফারেন্সগুলো কমে, কিন্তু আপনাদেরকে দেখি সেটা এইটাই দুর্ভাগ্যজনক। যেমন রায়হানের ঘটনা ঘটেছে, এখন কি হয়েছে, এখন পর্যন্ত পুলিশের কোনো বিচার হয় নাই, গ্রেফতার আছে, মামলা চলছে, এবং এই মামলাগুলো এত দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়, তখন এই মামলা থেকে আপনি দৃষ্টান্ত দিয়ে পরেরগুলো আটকাতে পারেন না। অপরাধের শাস্তি দেওয়াটা কিন্তু শুধু অপরাধের শাস্তি নয়, অপরাধকে সমাজে অপরাধের শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে যাতে একজনের শাস্তি দেখে আরো 5 জন অপরাধ করতে নিরুৎসাহিত হয়। এবং সেটা যদি আপনি শুধু এই বিচার না, যে কোনো বিচারই দ্রুত না করেন, তাহলে সেটা সামলানো যাবে না। আপনি দেখেন গতকালকে একটা মামলা রায় দেখলাম আমি, মামলা হয়েছিল 2013 সালে। 13 সালের পরে এই সিমিলার অপরাধ 21 সাল পর্যন্ত অনেক হয়েছে, কিন্তু 13 সালের ঘটনা যদি 13 সালেই বিচার হতো, পরে এরা বাকিরা করতে ভয় পেত। এখন দেখছে ও বহু আগে কি হয়েছে, মানুষের মনেও থাকে না, মিডিয়াও এত পিক করে না। রায়হানের ঘটনা যদি দ্রুত বিচারের মাধ্যমে 1 মাস 2 মাসের মধ্যে সুরাহা করা যেত, এটা
অ্যাডমিনিস্ট্রেশনে বা প্রশাসনে এই বার্তাটা যেত যে মানবাধিকার লঙ্ঘন করে আপনি যত পাওয়ারফুল সরকারি কর্মকর্তা হন, মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে হবে, প্রত্যেক মানুষের সম্মান নিশ্চিত করতে হবে, যেটা আমাদের মুক্তিযুদ্ধের একটা বড় অঙ্গীকার। কিন্তু আবার এই জায়গার মধ্যে আরেকটা প্রশ্ন আছে, যদি ধরেন যে পুলিশের এক্সেসের মধ্যে যদি কোনো প্রভাবশালী কেউ বা কোনো গোষ্ঠী ক্যাজুয়ালিটির মধ্যে পড়ে যায়, ভিকটিম হয়ে যায়, তখন আবার সেটা খুব জোরালোভাবে পিক করা হয়। যেমন যদি আপনি ধরেন যে কোনো প্রশাসনের কোনো কর্মকর্তা আক্রান্ত হলেন, আমরা উত্তরবঙ্গে আমরা দেখেছি, কিংবা মেজর সিনহার কথা আমরা জানি, সেগুলো কিন্তু মানে খুবই প্রভাবশালী মহলদেরকে আক্রান্ত হয়েছে এবং তখন আবার এগুলো খুব জোরালোভাবে। এটাই তো দুর্ভাগ্য আমাদের, যে আমাদের এখানে তো সকল মানুষের সমান অধিকার নাই। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, সকলের সাংবিধানিকভাবে সমান অধিকার, কিন্তু প্র্যাকটিক্যালি কারো কারো অধিকার একটু বেশি সমান অধিকার আর কি, আমাদের চেয়ে বেশি সমান। তো যার কারণে এই জিনিস হয়, যেখানে আপনি রাজনৈতিকভাবে বলেন, প্রশাসনিকভাবে যে কোনোভাবে শক্তিশালী লোক থাকেন, তার প্রতি প্রশাসনের এক ধরনের আচরণ হবে আর সাধারণ মানুষের প্রতি আরেক ধরনের আচরণ হবে। এবং এই দুর্ভাগ্যের কারণেই সকলেই শক্তিশালী হতে চায়, এই যে দল উপদল কোন দল রাজনীতিতে জড়াতে চায়, বিকজ তারা জানে যে ইফ আমি যদি কেউ না হয়ে থাকি, আমার বিপদে ভাই আমি কোথাও কিছু পাবো না। সো আমাকে একজন মন্ত্রীকে চিনতে হবে, 5 জন সাংবাদিক চিনতে হবে, পুলিশের এসপি সাহেবরে কাউকে ফোন করে পেতে হবে। এই কারণেই কিন্তু ক্ষমতার চর্চাটা বেশি। আপনি যদি সাধারণ মানুষকে সমান সম্মান দেন, আমি জানতাম যে আমি যেই হই, আপনাকে টেলিভিশনে দেখায় চিনে সবাই, ভালো কথা, আমাকে কেউ চিনে না, কিন্তু আপনার আর আমার সেম ট্রিটমেন্ট হবে একটা সরকারি অফিসে গেলে, তাহলে কিন্তু আমার মধ্যে এই যে কুৎসিত ক্ষমতার আকাঙ্ক্ষার জন্য বাইপাস করে যাওয়া দল কুপদল মারামারি মাস্তানি এগুলো কমে আসতো। এগুলো হয় না এখন। এটা সত্যি কথা, এইটার যেসব জায়গায় একটু মিডিয়া পিক করে তাদের বিচার হয়, রায়হানের ঘটনা বা অন্যান্য ঘটনা যেখানে এলাকাবাসী বা সাধারণ মানুষ রিফ্লেক্ট করে, এগুলো একটু আলোচনা আসে। এর বাইরে তো অসংখ্য ঘটনা ঘটে। আপনি এখানের মধ্যে দেখবেন, এবং এগুলো হয়রানি। আপনি ট্রাফিক পুলিশের আচরণ দেখেন, আমাদের এই যে এখন আমরা কারণ বাজারের স্টুডিওতে আছি, আপনি রাতে দেখেন এই এলাকার ভিতরে সাধারণ ভাসমান লোকের উপরে কিছু কিছু লোকের নির্যাতনগুলো দেখেন, এদের তো কোনো বিচার নাই। এই সাধারণ মানুষ যে হয়তো 200 টাকার পেয়ারা বিক্রি করে ঝুড়িতে, তার উপরে যে চর্চাটা হয়, আমার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সেটা করতে পারবেন না, বা আপনার অফিসে সেটা হয়তো সেটা করতে পারবেন না, আমাদের সামাজিক পরিচিতির জন্য। দুর্ভাগ্য এটাই। তাহলে কি এটা বলা যায় যে নাজমুল সাহেব, দিস কান্ট্রি ইজ নো লঙ্গার a country of equal opportunity? যে আমরা যে মুক্তিযুদ্ধের সময় বলে আসছি যে আমরা সাম্য, মানবিক মর্যাদা, হ্যাঁ, সমতার ভিত্তিতে সবকিছু হবে, সেটা কি আর এক্সিস্ট করতেছে? সেটি মানবিক মর্যাদা, সম্মান বোধ থেকে শুরু করে আপনার কি বলবো সামাজিক অধিকার, আইনগত অধিকার, রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, কোনো ক্ষেত্রে এটা মানে আমরা দেখছি না। কিন্তু এই অসমতা নিয়ে আমরা কতটা আগাবো? এই যে আমরা এত উন্নত হয়ে যাচ্ছি, আমরা মধ্যমায়ের দেশ হয়ে যাচ্ছি, আমাদের আপনার মাথাপিছু আয় বেড়ে যাচ্ছে, আমাদের গড় আয়ও বেড়ে যাচ্ছে, আমাদের সামাজিক সূচকগুলো সব ঊর্ধ্বমুখী, আমরা ইন্ডিয়াকে ছাড়িয়ে যাচ্ছি, পাকিস্তানকে বহু আগে ছাড়িয়ে গেছি। এই অর্জনগুলোর ফলাফল কি? আমি দেশের একজন নাগরিক হিসেবে যদি আমি আমার সাংবিধানিক নাগরিক আইনি অধিকার ভোগ করতে না পারি, প্রতিনিয়ত আমার অধিকার লঙ্ঘিত হয় এবং সেই লঙ্ঘনের কোনো প্রতিকার আমি না পাই, এবং রাষ্ট্র, কারণ পুলিশ বলি, প্রশাসন বলি, তারা তো রাষ্ট্রযন্ত্র পরিচালনা করে, তারা রাষ্ট্রের অংশ, তারাই রাষ্ট্র। তো রাষ্ট্র যখন আমার প্রতি প্রতিনিয়ত অন্যায় করে, তাহলে আমার এই স্বপ্ন, এই অর্জন, এই উন্নতি দিয়ে লাভটা কি? সেই উন্নতির তো একটা ফাঁক আছে। এই যে আমি আয় করি 100 টাকা, আপনি আয় করেন 2 টাকা, আমরা গড়ে 51 টাকা আয় করি, এটা তো একটা মানে হাস্যকর ব্যাপার, যদিও ওটাই হিসাব। এই যে মাথাপিছু আয়ের কথা বলা হয়, কাদের জন্য এত বেড়েছে? যাদের সামর্থ্য বেশি, ধনী বেশি, সম্পদ বেশি, তাদেরটা অনেক বেড়েছে। আমার আপনারটা আগের জায়গায় আছে অথবা কমে গেছে, কিন্তু গড় করে দেখা যাচ্ছে অনেক বেশি। ফলে ওই উন্নতি, ওই আয়গুলো নিয়ে এত তৃপ্তির কিছু নাই। দেখতে হবে সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের জীবনমান উন্নত হয়েছে কিনা। আমরা দারিদ্র সীমার যে হিসাব করি, আমরা জানি কোভিডে অনেক দারিদ্র সীমার নিচে চলে গেছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হয়েছে, নিম্ন মধ্যবিত্ত গরিব হয়েছে। এগুলো তো একটা দুর্যোগের মধ্যে পড়ে আমরাটা হয়েছি, সেটা ওভারকাম করার মানে কাটিয়ে ওঠার চেষ্টা আমরা সবাই করছি। কিন্তু সাধারণভাবে আমাদের যেই অর্থনৈতিক ব্যবস্থাপনা, আমাদের যে পরিকল্পনা, আমাদের যে বাজেট, আমাদের যে পলিসি, আমাদের যে কি বলবো সরকার, রাষ্ট্র, প্রশাসন পরিচালনার ধরন ধারণ, তাতে করে কিন্তু সংখ্যাগরিষ্ঠ বেশিরভাগ মানুষের স্বার্থ সিদ্ধি হচ্ছে না। জি, সে যেহেতু পুলিশ নিয়ে আলাপ করছি, পুলিশ সবসময় বলে, এবং নিশ্চয়ই পুলিশের প্রয়োজন এবং তারা আমাদেরকে সে সার্ভিস দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সে কথা তারা বারবার বলেও। কিন্তু এই যে বাড়াবাড়ির কথা যখন আসে, শহরে দেখবেন যে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। আপনার এই যে যারা রাইড শেয়ারিং করে, হ্যাঁ, মোটর বাইক পুড়িয়ে দিয়েছে, এবং আমি ফেসবুকেও দেখলাম যে একজন মোটর বাইকার উনি তার এই দুর্দশার কথাগুলো বলছেন যে কী অপরাধ।
হ্যাঁ, যে প্রতিনিয়ত মামলা মোকদ্দমা দেওয়া হচ্ছে, প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে, এই বিষয়গুলোকে ইফেক্টিভলি এগুলোকে কি কেউ দেখার কেউ আছে কিনা? দেখার কেউ নাই। কিন্তু জহির ভাই, আমাদেরকে একটা জিনিস বারবার মনে রাখতে হবে, আমি এইগুলোর মধ্যে একটা শব্দকে পিক করতে চাই, মানবিক মর্যাদা, যেটা আমাদের মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা। তো মানবিক মর্যাদা, মানুষের সম্মান নিশ্চিত করার জন্য আমরা যে যে জায়গায় আছে কথা বলতেই হবে। এই যে ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি, আমি সাধারণ ছাপুষা মানুষ, এটা নিয়ে আমার কিছু নাই। ওরা বড় রাষ্ট্র চালান, সরকার চালান, কেউ কেউ চোর বাটপাটি করবেন, সম্পদ বানাবেন, বেগম পাড়ায় বাড়ি করবেন, আমার দরকার নেই। আমি একটা সাধারণ গরিব মানুষ, যাতে একটা মেডিকেল কলেজে গেলে আমার যে বরাদ্দ দুটো ঔষধ, এটা যদি আমি পাই, আমাকে আমার মা নিয়ে যখন হাসপাতালের গেটে যে একটা ট্রলি পাই না, আমাকে 200 টাকা দিতে হয়। এই দুর্নীতিটা থেকে আমাকে মাফ করেন। আপনারা ওই ট্রলিটা 200 টাকার ট্রলি 2 লক্ষ টাকা দিয়ে কিনেন, আমি গরিব মানুষ, এটা নিয়ে আমি ভাববো পরে। কিন্তু এই যে মানুষের সম্মান নাই, মানবিক মর্যাদা, এই যে আপনি বললেন একটা রাইড শেয়ারিং, মানুষ বেকার, কাজ করতে পারছে না। আমি দেখেছি ছোটখাটো ব্যবসা বন্ধ করে রাইড শেয়ারিং এ এসেছেন, সেই লোকটাকে আমরা প্রতিনিয়ত হয়রানি করি কোথাও না কোথাও, এবং এগুলো কিন্তু ইচ্ছাকৃত অনেক হয়রানি। আমি যেমন ধরেন লাইসেন্স দিতে পারছেন না আপনি, ডিজিটাল লাইসেন্স আপনি পাচ্ছেন না, সরকারের ব্যর্থতা। লাইসেন্স নাই কেন বলে কিন্তু আপনি মামলা করেন। মানে আমি নিজে এটার ভুক্তভোগী। আমাদের এই রেজিস্ট্রেশন, আমার একটা নতুন গাড়ির রেজিস্ট্রেশন, কোনো একটা কারণ ওনারা দিতে পারছেন না, পুলিশ আটকাচ্ছে, মামলা করছে, ওনারা দিতে পারছে না, আবার যান মেয়াদ বাড়িয়ে নেন। আমার কেন মেয়াদ বাড়াতে আবার ওই হয়রানিতে যেতে হবে, ওইখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে? আমার তো ব্যর্থতা না। মানবিক মর্যাদাটা যাতে নিশ্চিত থাকে সাধারণ মানুষের, মানুষকে ন্যূনতম সম্মান দেওয়া উচিত। আমরা 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে দেশটা পেয়েছি। আমরা সকলে এই দেশে, আমি বলি না আপনি সরকার আমাকে টাকা দেন, আপনি আমার ব্যবসার সুযোগ করে দেন, এটা আমরা তো সরকারি টাকা দিচ্ছি, সেটা দিচ্ছি, আমাকে ন্যূনতম একটা মর্যাদা দিয়ে একটা সাধারণ মানুষকে বাঁচার সুযোগ করে দেন। এবং এটা কেউ আপনাকে দিবে না যতক্ষণ না আমরা ভয়েস রেজ করব। সেই ভয়েস আমাদেরকে, এই যে আজকে বলছি, কালকে পরশু আরেক জায়গায় বলতে হবে। আচ্ছা নাজমুল ভাই, এই যে কোভিডের সময় তো শিক্ষা ব্যবস্থা মানে সঙ্গত কারণেই বিপর্যস্ত, বাচ্চারা ঘরে ছিল, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ছিল, সবই কিছু স্টল ছিল। এখন যে ক্ষয় ইউনিটে ভর্তি পরীক্ষা আজকে খুবই ডিসমল এবং খুবই হতাশাব্যঞ্জক একটা রেজাল্ট দেখা যাচ্ছে। প্রায় 83% প্লাস তারা অকৃতকার্য হয়েছে। মানে এবার যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তারা তো এই মহামারী সময়ের ছাত্রছাত্রী। তার মানে হচ্ছে মহামারীর সময়ে পড়াশোনা ভালো হয় নাই, একটা তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তারপরে দীর্ঘ সময় তারা একরকম মানে পড়ালেখার বাইরে ছিল, তারপরে বিকল্প উপায়ে অনলাইনে টুকটাক করা হয়েছে। সব মিলিয়ে এই মহামারীকালীন শিক্ষার মানটা যে পড়ে গেছে, সেটারই একটা প্রতিফলন ঘটেছে হচ্ছে এই আপনার ভর্তি পরীক্ষায়। তো এখন যেহেতু মহামারীর বাস্তবতা আমাদেরকে অনেক কিছু ছেড়ে দিতে হয়েছে, ছাড় দিতে হয়েছে, তো সেই জায়গায় ভর্তি পরীক্ষার মান যদি ওরকমই থাকে তাহলে অনেকেই সুযোগ পাবে না। এখানে যদি ছাড় দেওয়া হয় তাহলে হয়তো আরও বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে, তা না হলে হয়তো দেখা যাবে কি যে আসন খালি রয়ে গেছে কিন্তু ছাত্রছাত্রী পাওয়া যাচ্ছে না। এটা একটা কারণ হতে পারে যে বড় হার, আমি আসলে ফিগারগুলা ওইভাবে দেখি নাই, যেটা হচ্ছে এইবার যেহেতু পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হওয়ার একটা ব্যাপার ছিল, অনেকে হয়তো ওই স্ক্রুটিনিটা হলে ভর্তি পরীক্ষার সুযোগই পেত না। তো ওনারা পরীক্ষা দিয়েছেন কিন্তু তাদের মেধা তো বাড়ে নাই, তো না বাড়ার কারণে তারা আসলে পরীক্ষা দিলে এই ভর্তি পরীক্ষা দিতেই পারতেন না, হয়তো তারা দিয়েছেন ভর্তি পরীক্ষা এবং তারা স্বাভাবিকভাবে অকৃতকার্য হয়েছেন। এইটা একটা মানে এই অকৃতকার্যের হার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই পুরো জিনিসটা নাজমুল ভাই সঠিকভাবে বলেছেন, একেবারে একটা প্যাকেজ হিসাবে দেখা দরকার, যে আদারওয়াইজ আমাদের আসন সংখ্যাও খালি থাকবে, এটাও সত্যি। আবার এমন মানুষ নিলাম যারা পরে ভর্তিও হলেন, 1-2 বছর পরে কন্টিনিউ করতে পারলেন না। আমাদের ব্যাচের প্রচুর লোক যে আমি দেখেছি তখন খুব উৎসাহ নিয়ে ভর্তি হয়েছেন কিন্তু পরে লেখাপড়া কন্টিনিউ করতে পারেন নাই, কারণ তাদের সেই মেধা ছিল না। সেটাও দেখতে হবে। শেষ করবো প্রায় আলোচনা। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার এখন গ্লাসগোতে আছেন COP26-এ এবং বক্তব্য রেখেছেন, ভাষণ দিয়েছেন, 4টি প্রস্তাব রেখেছেন সুনির্দিষ্ট এবং এগুলো খুবই পার্টিনেন্ট। আমি আজকের খবর একটা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপ্রধানদের জলবায়ু তহবিলে $100 কোটি দেওয়ার প্রতিশ্রুতি ধনকুবেররা দিয়েছেন। যে উন্নত দেশগুলো আছে এগুলো তো আমরা আলোচনাগুলো করছি এবং এই কনফারেন্স অফ পার্টিসগুলোকে খুবই আনুষ্ঠানিকতা সর্বস্ব মনে হয় নাকি এর কোনো আসলে এফেক্টিভ? মানে আনুষ্ঠানিকতা তো চলছে এবং প্রতি বছরই সারা বিশ্ব তাকিয়ে থাকে এই জলবায়ু সম্মেলনের দিকে যে এমন কোনো প্রতিশ্রুতি আসবে যাতে করে আমরা এই পৃথিবীকে বাঁচাতে পারবো। এবং এই চাপটা প্রতিনিয়ত বাড়ছে, সাধারণ মানুষের চাপ, বিভিন্ন শ্রেণী পেশা মানুষের চাপ,
এবং পরিবেশ কর্মীরা অনেক বেশি সক্রিয় হচ্ছে সারা বিশ্ব জুড়ে, তাতে করে নেতাদের উপর এক রকমের চাপ বাড়ছে। কিন্তু যাদের কারণে পরিবেশ দূষণ হচ্ছে, যাদের কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে, যাদের কারণে কার্বন নিঃসরণ হচ্ছে, যাদের কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, তারা তো খুব একটা অবস্থান পরিবর্তন করছে না এবং থেমেও নাই। আপনি দেখেন যে জাতিসংঘের একটি রিপোর্টে কিছু কিছু অংশ বদলে দেওয়ার চেষ্টা করেছে কোনো দেশ, যাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এখন জীবাশ্ম জ্বালানি আপনি রাখবেন, পরিবেশ নষ্ট করবেন, পৃথিবী ধ্বংস করবেন, সেখানে আপনি ছাড় দেবেন না, আপনার অর্থনীতি আপনি ঠিক রাখবেন, তাহলে তো মানে বিশ্ব টিকবে না। আর কোনো একটি দেশ যদি তার ভৌগোলিক সীমার মধ্যে তার অর্থনৈতিক বা অন্যান্য স্বার্থ চিন্তা করে এই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে কি পৃথিবী ধ্বংস হলে সে বাঁচতে পারবে না। ফলে এই যে সবচেয়ে উন্নত দেশগুলো যারা 80% কার্বন নিঃসরণ করে থাকে, তারা যদি কমিয়ে না আনে তাহলে কিন্তু অন্যরা কিছু করতে পারবে না। আমি দুইটা নিয়ে শেষ করি। সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেন কিন্তু একটা প্রতিশ্রুতি দিয়েছেন 2030 সালের মধ্যে তারা শূন্যের কোটায় নিয়ে আসবেন। দেখা যাক সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় কিনা। আর আমাদের প্রধানমন্ত্রী যেই আপনার ক্ষতিপূরণের কথা বলছেন, এটি কিন্তু অনেক বছর হয়ে গেছে। যারা ক্ষতিগ্রস্ত আর যারা ক্ষতি করছে তারা আমাদেরকে অর্থ দেবে। সেই $100 বিলিয়ন তহবিল থেকে তেমন কিছু আমরা পাই নাই। আমরা নিজস্ব তহবিল গঠন করেছি। এবারও আবার অনেক ধনকুবেরা এগিয়ে আসছে। তাতে করে যদি ক্ষতিগ্রস্ত দেশগুলো কিছুটা আপনার তহবিল পায় এবং তার মাধ্যমে সেটাকে মোকাবেলা করতে পারে। জি, কিন্তু আমরা তো ধরেন যে প্রাইম মিনিস্টার বলেছেন যে আমাদের কার্বন এমিশনের রেট বোধহয় মানে কত 0.4%, 0.4%, not even 5%। আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্তদের একটা। আরেকটা হলো যে আমরাও কিন্তু এই যে অ্যাডাপ্টেশন পলিসি টলিসি এগুলো করছি, কিন্তু যে তহবিলের কথা বলা হচ্ছে যে ক্লাইমেট ভালনারেবল ফান্ড, এটা আমাদের এখানে, আমি কিন্তু সাবেক অর্থমন্ত্রী উনিও কিন্তু মোহিত সাহেবও কিন্তু বলেছেন এবং এটা প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন যে এগুলোর খুব প্রপার ব্যবহার হচ্ছে কিনা। এই যে আমাদের যে প্রজেক্টগুলো যেগুলো রয়েছে, যাই আমরা পাচ্ছি না কেন, সেগুলো ট্রান্সপারেন্টলি ব্যবহার করা হচ্ছে কিনা। টিআইবিরও কিন্তু একটা জরিপ ছিল, গবেষণা ছিল। খুব বেশি পাইও তো নাই আমরা না, এবং আমাদের হচ্ছে কি এই যে পাইবো আরেকজন আমাদের সমাধান করবে তা কিন্তু না, সেটা একটা আন্তর্জাতিক ব্যাপার যেটা এবং আপনার হচ্ছে আপনার কমিটমেন্ট কতটুকু, আপনার প্রতিশ্রুতি কতটুকু। এইটা এই জায়গায় একসময় পলিথিন ব্যাগ বন্ধ হয়েছিল এই বাংলাদেশে, বাংলাদেশ প্রথম পলিথিন শপিং ব্যাগ বন্ধ করেছিল, বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ। এখন আপনি আবার অহরহ হচ্ছে, তো আপনার কমিটমেন্ট কই? আপনি আমাদের নদীগুলো, টাকা খরচের ব্যাপার তো আলাদা। আমি জলবায়ু তহবিলে আপনি দেখেছেন কিনা ঢাকা শহরে ফার্ম এই ওভারব্রিজের উপরে ফুল গাছ লাগানো লেখা আছে জলবায়ু তহবিলের ফুল গাছ। ওই ওভারব্রিজের উপরে জলবায়ু তহবিলের ফুল গাছ, এইটা কি কাজে লাগে আমি জানি না। তো ওই তহবিলের কি হয়, এই ফুল গাছই এটার প্রমাণ। কিন্তু এর বাইরে আমাদের যে রাজনৈতিক এবং প্রশাসনিক প্রতিশ্রুতি প্রয়োজন সেটা আছে কিনা। আমরা ইট ভাটার আমরা যে 0% করি 8% করি এটা বিষয় না, বিষয় হচ্ছে যতটুকুই করি এই সতর্কতাটুকু আমাদের আছে কিনা। ভুটান যেভাবে তার পরিবেশকে রক্ষা করার চেষ্টা করে, আমরা বাংলাদেশ করছি কিনা। না, ভুটানে তো কিছুই নাই, সে তো করছে, এটা করছে না। আমাদের প্লাস্টিকের ব্যবহার এই পরিমাণে গেছে, এখন ঝাড়ু আগে দেখতাম এই নারকেলের শলাকা দিয়ে ঝাড়ু হয়, এখন বাজারে দেখি প্লাস্টিকের ঝাড়ু। আমি কিছুদিন আগে দেখলাম যে যশোরে গিয়েছিলাম, খেজুর রসের ওই যে ঠিলা বলা হয় প্লাস্টিকের, মাছ চাষের সব জিনিসপত্র প্লাস্টিকে চলে গেছে। এই যে ভয়াবহ প্লাস্টিক ব্যবহার আমরা করছি, সেটাতে অন্তত আমাদের সতর্কতাটা কতটুকু যায় না। ওই গাছ লাগা পরিবেশ বাঁচা বলা হচ্ছে, একই জায়গায় প্রতি বছর এসে ওই স্যার, নতুন স্যারকে বলা হয় স্যার এখানে লাগান, স্যাররা আসলে এখানেই গাছ লাগান। তো ওইটাই চলছে। শেষ করব আজকে। ধন্যবাদ জনাব আরিফ দেবদিক, ধন্যবাদ জনাব নাজমুল আশরাফ। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করলাম। আমরা সমসাময়িক কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছি। আমরা শুধু আলোচনাই করব। আশা করছি যে নীতি নির্ধারক যারা আছেন, যারা পরিবর্তন আনার জন্য দায়িত্বপ্রাপ্ত, তারা এগুলো শুনছেন এবং এর যে ইতিবাচক যে পরিবর্তনগুলো আনা প্রয়োজন সেগুলো তারা গ্রহণ করবেন এবং কিছুটা পরিবর্তন আমরা দেখব। তাহলে এই আলোচনাগুলো সার্থকতা বা এই টকশোগুলোর কার্যকারিতা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntbbd.com। এছাড়া ইউটিউব, ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান, খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন।